তো আশা করি আপনারা সেই হোমওয়ার্কটা করেছেন। যদি না করে থাকেন তাহলে আপনারা সেটা নিয়ে একটু স্টাডি করবেন, হ্যাঁ। কারণ শুধুমাত্র এই 1-1.5-2 ঘন্টার ক্লাসে সমস্ত বিষয়গুলো জানাটা একবারে অসম্ভব। সম্ভব বলা যাবে না, কিন্তু অসম্ভব প্রায়। কারণ রগবালাই ক্লাস বলেন, মেডিসিন ক্লাস বলেন, এগুলো হচ্ছে মেহনতের বিষয়, হ্যাঁ। এগুলো আপনি এই 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাসে সব কিছু জেনে যাবেন, এটা একবারেই ভাবাটা ভুল। তো যেহেতু আমি এই জন্য হোমওয়ার্ক রেখেছিলাম, সেখানে একটা রোগের লক্ষণ কী এবং তার পোস্টমর্টেম লক্ষণগুলো কী কী, এগুলো জাস্ট জানার জন্য। তো সেটা যদি আপনারা করে থাকেন তাহলে সবচেয়ে ভালো, আর যদি না করে থাকেন আপনারা সেইটা একটু দেখে একটু স্টাডি করবেন। আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমার একটু নক করবেন। তো আজকে 4র্থ দিনের ক্লাস। এই ক্লাসটা হচ্ছে পোলট্রি মেডিসিন বা ওষুধপত্র বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা রগবালাই ক্লাসে 4টা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, জেনে রাখেন। একটা পরিপাকতন্ত্রের, একটা শ্বাসতন্ত্রের, একটা স্নায়ুতন্ত্রের, একটা হচ্ছে কিডনি, রেচনতন্ত্রের। এই 4টা কিন্তু যে সিস্টেমগুলো আছে, অর্গানগুলো আছে, এইগুলোতেই সবচেয়ে মুরগি বেশি আক্রান্ত হয় মুরগিতে। তো এগুলোকে সুরক্ষা রাখতে গেলে আপনাকে মেডিসিন সম্পর্কে প্রাথমিক যে নলেজগুলো বা জানাশোনা, এটা আপনাদেরকে জানতে হবে। কারণটা হলো, প্রাথমিক যে বিষয়গুলো সেটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি নিশ্চয়ই তখন মেডিসিন আপনি প্রাথমিকভাবে নিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যখন কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন তখন রাইট ইনফরমেশন দিতে আপনার সুবিধা হয়। তাহলে রাইট ইনফরমেশন যখন আপনি ডেলিভারি দিবেন, তখন রাইট ইনফরমেশনের ভিত্তিতে সঠিক চিকিৎসাও কিন্তু আপনি তখন কনফার্ম হতে পারবেন। সুতরাং আমরা এই জন্যই কিন্তু আমার এই ট্রেনিংয়ের মধ্যে আমি কখনোই চিকিৎসা শেখাই না, হ্যাঁ। যে আপনি মেডিসিন ক্লাসটা করলেন আর আপনি চিকিৎসা শিখে গেলেন, এটা একবার ভুল ধারণা। আপনাকে আমি শিখাচ্ছি আপনার প্রাথমিক পর্যায়ে আপনি কী স্টেপগুলো নেবেন, কী করবেন। আপনার মুরগিতে কাশি হচ্ছে, তাহলে আপনার হাতের নাগালে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে কী করতে হবে। আপনি তো ভাই সকালে বা সন্ধ্যার দিকে মুরগি কাশি বেরোচ্ছে, মনে হচ্ছে জ্বর সর্দি, রাতের সময় কিছু নেই, আপনাকে কী করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো সেইগুলো আমরা একটু আলোচনা করবো আজকের মেডিসিন ক্লাসে। তো এই মেডিসিন ক্লাসটা সম্পূর্ণ নির্ভর করবে মুরগির রোগবালাইয়ের উপর। এখন মুরগি কী রোগ হয়েছে আর আপনি কী ওষুধ দেবেন। তো রোগবালাই যদি আপনি ধরতে না পারেন তাহলে কী ওষুধ দেবেন, বিষয়টা এরকম। তো শুরুতে আমরা ডিওয়ার্মিং বা কৃমিনাশক নিয়ে আমরা কথা বলবো। আমরা কিন্তু সচরাচর যেগুলো কমার্শিয়াল মুরগি বা যারা কমার্শিয়ালি মুরগি পালন করেন তারা হয়তো বা কৃমির ডোজ করে রাখে, কিন্তু আমরা যারা গ্রামে বা শহরে যেখানেই থাকি না কেন আর মুরগি পালন করি না কেন, আমরা কিন্তু নাশক বা ডিওয়ার্মিংটা আমরা খুব কম প্র্যাকটিস করি। তো কৃমিনাশকটা আসলে আমরা কেন কৃমিনাশক করব, সে বিষয়গুলো জানাও একটা জরুরি বিষয়। তো কৃমিনাশক কী কী খাওয়াবেন সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে লিভামিসল হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে কৃমিনাশক একটা। পাইপারাজিন সাইট্রেট, অ্যালবেনাজল, ফ্যানবেনাজল, এই কয়েকটা কিন্তু কৃমিনাশকের ওষুধ। এই যে কোনো একটা আপনার ব্যবহার করতে পারবেন। খাওয়ানোর নিয়ম হলো, এটা দুইভাবে আপনি খাওয়াতে পারবেন। 1 গ্রাম 1 লিটার পানিতে আপনি সকালে খালি পেটে একবার ডোজ করাতে হবে, হ্যাঁ। বুস্টার ডোজ করতে হবে 7 দিন পরে। বুস্টার ডোজ বলতে ওই ওষুধটা হচ্ছে দ্বিতীয়বার আপনি দিবেন। দ্বিতীয়বার যখন আপনি ওই ওষুধটাই ব্যবহার করবেন, সেম ওষুধটা, সেটাই বুস্টার ডোজ। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম আপনি দিতে পারবেন। আর সবচেয়ে যেটা আমরা করে থাকি, যেটা এইটা করলে আপনার মুরগিতে মানে ডিওয়ার্মিং যে মেডিসিনগুলো থাকে সেটা খুব ভালো কাজ করে। যেমন 8টা থেকে 10টা মুরগির জন্য 1 গ্রাম 1 লিটার পানিতে। যদি বাড়ন্ত মুরগি হয় 2 মাস বয়স, 2 থেকে 5 মাস বয়স, তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে। 15 থেকে 20টার জন্য 1 গ্রাম। যদি 30টা থাকে তাহলে 2 গ্রাম। বিষয়টা এরকম। 25 থেকে 30টা যদি 1 মাসের বাচ্চা যদি হয়, 2 মাসের নিচে 1 মাসের উপরে, তাহলে আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। এটা 20 থেকে 25টার জন্য। তো মুরগির সংখ্যা অনুযায়ী আপনি কৃমিনাশক ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কৃমিমুক্ত হবে। আপনি কেন বুস্টার ডোজ করবেন, এই জিনিসটা একটু ভালো করে জেনে রাখেন।
আমাদের যে অ্যালবেন্ডাজল, ফেনবেন্ডাজল, লিভামিসল, পাইপারাজিন যে ওষুধের কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কিন্তু আপনার কৃমিতে কাজ করে, কিন্তু কৃমি যখন ডিম পাড়ে সেই ডিমের উপর কিন্তু এরা কাজ করতে পারে না। এখন যেহেতু ডিমের উপর এই কৃমির ওষুধগুলো কাজ করতে পারে না, তো স্বাভাবিকভাবে কৃমি যখন ডিম পাড়বে, পাড়ার পরে আপনি ওষুধটা খাওয়ালেন, কৃমিগুলো মারা গেল, কিন্তু ডিমগুলো তার নষ্ট হয়নি। ডিমগুলো কিন্তু ফুটে কিন্তু ঠিকই কিন্তু কী হবে, হ্যাচ হবে এবং সেখান থেকে কৃমির বাচ্চা তৈরি হবে। তখন এই কৃমির বাচ্চাগুলো কিন্তু একসময় কিন্তু বড় হয়ে থাকবে, তার মানে আপনি আপনার মুরগিকে কৃমিমুক্ত করতে পারলেন না। এই জন্য যখন বুস্টার ডোজ করবেন, তখন দেখা গেছে যখন ওই যে ডিমগুলো থাকবে সেটা হেচিং হবে, হেচিং হওয়ার পরে আপনি 7 দিন পরে তো আবার কৃমি ডোজ করতেছেন, তখন কিন্তু দেখা গেছে যে ওই ছোটো কৃমির বাচ্চাগুলোর উপর এরা কাজ করবে, তখন আপনার মুরগিটা সম্পূর্ণভাবে কৃমিমুক্ত হবে। বিষয়টা কিন্তু এভাবেই খেয়াল করতে হবে। এই জন্য বুস্টার ডোজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বছরে 2 থেকে 3 বার আপনারা কৃমির ওষুধ খাওয়াতে পারেন। অনেকে বলে যে 3 মাস পর পর খাওয়ানো বা 2 মাস পর পর খাওয়ানো, আপনারা 6 মাস পর পর খাওয়াতে পারেন, অথবা বছরে 3 বার খাওয়াতে পারেন, 4 মাস পর পর। ডিম পাড়া মুরগিকে কী কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে কি না? হ্যাঁ, অবশ্যই যাবে। কৃমির ওষুধ ডিম পাড়া মুরগি কেন, যে কোনো মধ্য বয়সের মুরগিকে খাওয়াতে পারবেন। এখন আমরা মেডিসিন শিখব যে 0 থেকে 1 মাস বয়সে কী মেডিসিন দিবেন। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বয়সভিত্তিক মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ, বয়সভিত্তিক। এখন আমি আপনাদেরকে শেখাবো যে 0 বাচ্চা থেকে 1 মাস বয়সে কী মেডিসিন ব্যবহার করবেন। তো এখানে আমি 1 সপ্তাহে কী ওষুধ ব্যবহার করবেন, 2য় সপ্তাহে কী ব্যবহার করবেন, 3য় সপ্তাহে কী করবেন এবং 4র্থ সপ্তাহে কী করবেন, এই ওষুধগুলো কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। আপনারা এটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। 0 থেকে 1 মাস বয়সে কী মেডিসিন ব্যবহার করবেন, এটা মূলত হচ্ছে ব্রুডিং পিরিয়ড। এই ব্রুডিংয়ের সময় আসলে কী মানে আপনি মেডিসিনগুলো ব্যবহার করবেন, সেটা আমরা 6ষ্ঠ ক্লাসে আরও বিস্তারিত জানবো। তারপরেও কিন্তু এখানে আমরা ধারণাগুলো নিব। তো প্রথম সপ্তাহে আপনি কী করবেন, বাচ্চা যখন নিয়ে আসবেন, বাচ্চা কীভাবে নিয়ে আসবেন, কীভাবে ব্রুডিং করবেন, আমাদের 6ষ্ঠ ক্লাস আছে, আমরা সেখানে বিস্তারিত জানবো। তো সেই জায়গা থেকে আপনারা জাস্ট খালি জেনে রাখেন 0 থেকে 1 মাস বয়সে আপনি কী মেডিসিন ব্যবহার করবেন। এখন 0 থেকে 1 মাস বয়সের মেডিসিন কী ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে থায়ামিন। থায়ামিন বলতে কী বোঝাচ্ছি, B1, B2, B6, B12। এটা হচ্ছে 1 গ্রাম বা 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। আপনার খাবারের সাথেও মিশিয়ে দিতে পারবেন। কি বললাম, 1 মিলি বা 1 গ্রাম 2 লিটার পানিতে দিবেন থায়ামিন। ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এগুলো হচ্ছে 1 মিলি বা 1 গ্রাম 2 লিটার পানিতে দিবেন। ভিটামিন মিনারেল বলতে কী বোঝাচ্ছি, থায়ামিন, এটাও ভিটামিন মিনারেল। থায়ামিন আছে, AD3 আছে, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো আছে। তো প্রথম সপ্তাহে আপনি থায়ামিনটা দিবেন। থায়ামিনটা কি, ভিটামিন। এবং কী করবেন, এই সময় আপনারা এনজাইম দেবেন। এখানে বানানটা ভুল আছে, এনজাইম হয়ে গেছে। এনজাইম এবং প্রোবায়োটিক একসাথে পাওয়া যায়, বাজারে বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়। আপনারা এনজাইম এবং প্রোবায়োটিক একসাথে পাওয়া যায়, এইটা নেবেন। এটা 3 দিন খাওয়াবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। পিফ্লক্সাসিন বা অ্যামোক্সিসিলিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক 3 দিনের ডোজ করবেন, অর্থাৎ ভ্যাকসিন করার আগে আপনারা 3 দিনের একটা অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারবেন, যদি মুরগির ছানাগুলো যদি কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে। তাহলে মুরগির ছানা যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি প্রোবায়োটিক, এনজাইম, থায়ামিন এগুলো ব্যবহার করবেন। আর যেহেতু ভ্যাকসিন আপনি 7 দিনের মাথায় করবেন, ভ্যাকসিন দেওয়ার 2 দিন আগেই আপনি অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন, তাহলে 2 দিন আগেই কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক বন্ধ রাখতে হবে। টিকা দেওয়ার সময় কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। লেবুর রস আপনারা দিতে পারেন দুপুরের কোনো একটা পানিতে, তাহলে হবে। লেবুর যখন রস ব্যবহার করবেন তখন কোনো মেডিসিন ওই পানিতে দিবেন না, কারণ হলো ওটা সাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড থাকে, যার কারণে অন্যান্য ওষুধগুলো কাজ সঠিকভাবে নাও করতে পারে। 2য় সপ্তাহে গিয়ে কার্বাসিলেট ক্যালসিয়াম, এটা আসলে এটা হচ্ছে এক ধরনের জ্বর ব্যথানাশক একটা ওষুধ। অনেক সময় ছানাগুলোতে ব্রুডিং চলাকালীন সময় হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য কার্বাসিলেট ক্যালসিয়াম বাজারে বিভিন্ন ট্রিটমেন্টে পাওয়া যায়, বা কার্বাসিলেট ক্যালসিয়ামের সবচেয়ে ভালো, এটা আপনারা দিতে পারেন। কাশির সিরাপ বা ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড, এটা কাশির সিরাপ, এটা আপনারা 2-1 দিন ডোজ করবেন, 3 দিন খাবেন। জ্বরের ওষুধটা খাবেন 2 দিন, আর কাশির সিরাপটা খাবেন 3-4 দিন। কেউ যদি না করেন তাহলে রসুন এবং তুলসী পাতার রস এটা আপনারা দিতে পারবেন। 1 চামচ 2 লিটার পানিতে বা 1 লিটার পানিতে দিয়ে দেবেন। এবং এই সপ্তাহে কী করবেন, টক্সিন বাইন্ডার ব্যবহার করবেন, লিকুইড পাওয়া যায়। 3য় সপ্তাহে গিয়ে লেবুর রস, রসুন বা তুলসী পাতার রস এটা খাওয়াবেন। ইলেকট্রোলাইট বা হাইড্রোসল, যদি খুব গরম হয় তাহলে ইলেকট্রোলাইট বা হাইড্রোসল বাজারে পাওয়া যায়, এটা আপনারা দিতে পারেন। শীতের সময় দরকার নেই।
চতুর্থ সপ্তাহে গিয়ে আপনারা এনজাইম এবং প্রোবায়োটিক্সটা খাওয়াবেন এবং জিঙ্কের সিরাপ দেবেন। তার মানে 1 মাসের শেষের দিকে আপনারা জিঙ্ক, এনজাইম এবং প্রোবায়োটিকটা দেবেন। এই ছিল 1 মাস বয়সের 0 থেকে 1 মাস বয়সের মুরগির ওষুধ কী লাগবে। এখন আমরা জানবো যে 1 মাসের পরে এবং ডিম পাড়ার আগ পর্যন্ত মুরগি কী মেডিসিন দেবেন। দ্বিতীয় মাস থেকে ঘটনাটা, হ্যাঁ 1 মাস পার হয়ে গেল, এখন দ্বিতীয় মাস থেকে কী দেবেন। আপনি মাংসের জন্য বলেন বা ডিম পাড়ার জন্য বলেন, আপনি মুরগি তৈরি করবেন, আপনি ওই 1 মাস 0 থেকে 1 মাস বয়সের যে ওষুধগুলো বলেছি সেগুলো আপনি দিতে পারবেন। এখন 1 মাস পরে এবং 5 মাস পরে আপনি যেটা কি করবেন, আপনি ধরেন যে দেখা গেছে যে যদি ব্রয়লার মুরগি হয় তাহলে তো আপনাকে তো 5 মাস রাখার তো প্রশ্নই আসে না, বিষয়টা ভালো করে খেয়াল করেন। আবার যদি সোনালী মুরগি হয় তাহলে তো 2 মাস তো পর তো রাখার দরকারই হচ্ছে না, তাহলে 5 মাস আসলো কেন। এই জন্য এখানে কিছু ওষুধগুলো আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন, আর বাকিগুলো ডিম পাড়া মুরগির জন্য প্রযোজ্য। আপনারা ভালো করে খেয়াল করেন, যেটা মাংসের মুরগি সেটা আপনারা যেটা দরকার সেটা আপনারা দিতে পারবেন, যেমন AD3 আপনি দিতেই পারবেন, এই আর কি। তাহলে দ্বিতীয় মাসে গিয়ে আমরা কি করব, ভিটামিন A D3E, হ্যাঁ ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E এটা দিবেন। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি। এনজাইম প্রোবায়োটিক্স যেটা প্রথম মাসে আপনি দিয়েছিলেন সেটা আবার দিবেন। জিঙ্ক সিরাপ এটাও দ্বিতীয় সপ্তাহে দিতে পারবেন। পিফ্লক্সাসিন বা লিভো বা সেফালেক্সিন এটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, যদি মুরগিতে কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনারা এটা 3 দিনের ডোজ করবেন, 1 গ্রাম 1 লিটার পানিতে অথবা 1 মিলি 1 লিটার পানিতে। যদি খুবই সমস্যা হয় তাহলে 1.5 মিলি 1 লিটার পানিতে বাড়াই দিতে পারবেন। তার মানে 0.5 ml অসুস্থ খুব যদি হয় তাহলে বাড়াই দিবেন, এটা আর কি। আর যদি মুরগি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনি 2 লিটার পানিতে 1 গ্রাম অথবা 1 মিলি ওষুধ দিতে হবে যদি সুস্থ থাকে সেক্ষেত্রে। তৃতীয় মাসের মাথায় গিয়ে আপনারা সেলিয়াম, ভিটামিন ই এটা দিবেন, একসাথে পাওয়া যায়। এবং রসুন, আদা, হলুদ, কালো জিরা এটা প্রথম মাসে দিতে পারবেন শেষের দিকে, অথবা দ্বিতীয় মাস থেকেও আপনি এটা শুরু করতে পারেন। চতুর্থ মাসে গিয়ে আপনি ক্যালসিয়াম দিবেন, বাজারে বিভিন্ন ট্রিটমেন্টে পাওয়া যায় ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়ামটা হচ্ছে বিভিন্ন কোম্পানির নির্দেশনা অনুযায়ী দিবেন। কোনো কোনো কোম্পানি 1 লিটার পানিতে 2.5 মিলি দিতে বলে, কোনো কোনো কোম্পানি 1 লিটার পানিতে 2 মিলি, কোনো কোনো কোম্পানি 1 লিটারে 1 মিলি দিতে বলে। তো আপনার কোম্পানির নির্দেশনা অনুযায়ী এটা দিবেন। পঞ্চম মাসে গিয়ে আপনার লিভার টনিক, কৃমিনাশক এগুলো দিবেন। পিফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন, সেফালাক্সিন 3 দিনের ডোজ করবেন। হ্যাঁ রসুন, আদা, হলুদ, কালো জিরা, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন মিনারেল এগুলো আপনি দিবেন। যেহেতু 5 মাস বয়স, তার মানে 5 মাস বয়স হলে আপনি একটা কৃমির ওষুধ করে আপনি লিভার টনিকটা দিবেন, তাহলে 6 মাস পর আবার আপনি দিতে পারবেন। ডিম পাড়া মুরগির জন্য কি মেডিসিন লাগবে, তাহলে তখন আমরা কি জানলাম, ডিম পাড়ার আগ পর্যন্ত কি মেডিসিন আমরা ব্যবহার করবো। এখন জানবো যে ডিম পাড়া মুরগি কী ওষুধ দেবেন। ডিম পাড়া মুরগিকে অবশ্যই ক্যালসিয়াম, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন মিনারেল এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, এবং ভিটামিন A, D, E, ভিটামিন সিলেরিয়াম E এগুলো কিন্তু আপনাকে ডিম পাড়া মুরগিকে অবশ্যই দিতে হবে। আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেক মাসে একাধিক ভিটামিন মিনারেল খাওয়াই, যেমন ভিটামিন E, ক্যালসিয়াম, সেলি একসাথে দিই। এভাবে কিন্তু কখনো মেডিসিন খাওয়াবেন না। যেমন এই মাসে খাওয়ালেন ক্যালসিয়াম, পরের মাসে খাওয়াবেন ভিটামিন A, D, E, পরের মাসে খাওয়াবেন ভিটামিন E সেল, পরের মাসে খাওয়াবেন অ্যামাইনো অ্যাসিড, এভাবে করে খাওয়াবেন। এই ছিল মোটামুটি মেডিসিনের বিষয়গুলো। একটা জিনিস খেয়াল করেন যে এই যে মুরগির খাবার ব্যবস্থাপনাতে আমরা বিভিন্ন বিষয়গুলো জেনেছিলাম, কী কী খাবার দিবেন। তো একটা মুরগি দৈনিক কতটুকু খাবার খায় একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ এখানে দেশি মুরগির কথা বলা হয়েছে, কিন্তু আপনি মোটামুটি একটা, তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ ব্রয়লার মুরগির দিনে প্রায় 100-150 গ্রাম খাবার কিন্তু খায়, হ্যাঁ বা 150 থেকে 170-80 গ্রাম কিন্তু খাবার খায়। তো দেশি মুরগি তো আর অত খাবে না, হ্যাঁ বা সোনালী মুরগি ওই তো খাবে না। একটা ধারণা নেন একটা মুরগি দিনে কতটুকু খাবার খায়। তো 30 দিনে 300 গ্রাম খাবার খাচ্ছে, তাহলে দিনে কত পাচ্ছে, তাহলে দিনে 30 দিয়ে যদি ভাগ দেন তাহলে 10 গ্রাম করে, তাহলে প্রথম 30 দিন 10 গ্রাম করে খাবার খাবে। 60 দিনে কত খাচ্ছে, 800 থেকে 900 গ্রাম, মানে একটা মুরগি 60 দিন বয়সে, মানে আপনি 30 থেকে 60 দিনে 1 মাসে খাচ্ছে কত, 30 দিন, হ্যাঁ 30 দিনে খাচ্ছে 900 গ্রাম একটা মুরগি। আবার 90তম দিনে 30 দিনে খাচ্ছে 1200 থেকে 1500 গ্রাম, আবার 120 দিনে খাচ্ছে 800 থেকে 2000 গ্রাম। তার মানে যখন মুরগির বয়স 90 দিন পার হয়ে যাবে, 120 দিন এবং 90 দিন পার হয়ে যাবে, তখন একটা মুরগি
1800 গ্রাম খাবার খাবে 1 মাসে, তাহলে একদিনে কত খাবে 30 দিয়ে ভাগ করলেই আপনি সহজে বের করতে পারবেন। তো এইভাবেই কিন্তু দেখা গেছে যে 4 মাসে একটা মুরগি 3.5 থেকে 4 কেজি 3.5 থেকে 4 কেজি খাবার কিন্তু খায় 4 মাসে। তাহলে কি বললাম, তাহলে একটা মুরগি 4 মাসে কতটুকু খাবার খাচ্ছে, 4 কেজি খাবার খাচ্ছে, তার মানে 1 মাসে 1 কেজি খাবার খাচ্ছে যদি আমরা গড় সাপটা হিসাব করি। তো এটা কিন্তু খাবার ক্লাসে ছিল, যেটা আপনাদেরকে বলা হয়নি যে একটা মুরগি দিনে কতটুকু খাবার খায়, এটা জাস্ট বেসিক ধারণা দিলাম। যেগুলো মাংসের মুরগি সেগুলো কিন্তু স্বাভাবিক মুরগি যেগুলো আছে তাদের থেকে দ্বিগুণ পরিমাণে খায়। হ্যাঁ, যদি ডিমের মুরগি হয় তারা দেখা গেছে তারা যেটুকু খাবে তার দ্বিগুণ পরিমাণে কিন্তু মাংসের জন্য যেগুলো মুরগি পালন করা হয় তারা কিন্তু তাদেরকে দিতে হয় এবং তাদেরকে খাওয়াতে হয়। কারণ আপনি যত খাওয়াবেন তত মাংস হবে, তত তার ওজন আসবে। মুরগির রোগবালাই দেখেন, আজকে মেডিসিন ক্লাস, আমরা তাহলে রোগবালাই ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু ক্লাসগুলো অন্যান্য ক্লাসেও ঢুকে যাবে। তো আমাদের প্রথম কি হেডেক ছিল মাথার মধ্যে, যে পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। তো এখন আমরা দেখবো পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রে আমাদের কি খেয়াল করতে হবে, পায়খানাটা। পায়খানা দেখে কিন্তু অনেক রোগবালাই নির্ণয় করা যায়। তো পায়খানাটা আমরা কি কি কালার হতে পারে, সাদা কালার একটা হতে পারে, আবার হলুদ বা সবুজ পায়খানা হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো সাদা পায়খানা করলে আমরা মনে করি যে রানীক্ষেত হয়েছে, এটা ভুল ধারণা। সাদা পায়খানা বিভিন্ন রোগের কারণে হতে পারে, সালমোনেলা বা প্লুরাম, টাইফয়েড, রানীক্ষেত বা সবুজ বা রক্ত জমার সাথে সাদা পায়খানা থাকে। গাম্বুরো হলে হয়, অমফালাইটিস হলেও সাদা পায়খানা হয়ে থাকে। আবার হলুদ বা সবুজ পায়খানা হলেও আমরা মনে করি কি কলেরা হয়েছে, কিন্তু ভুল ধারণা। হলুদ বা সবুজ পায়খানা হলে কি হয়, সালমোনেলাও আমরা ধরতে পারি, ফাউল ক্লোরাও ধরতে পারি, মাইক্রোপ্লাজমোসিস, এভিয়ান লিউকোসিস, রানীক্ষেত। সাদার সাথে কিন্তু হলুদও থাকতে পারে, সবুজও থাকতে পারে। তো এইগুলো আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে পায়খানা হলুদ বা সবুজ হলেই কলেরা বলা যাবে না, এটা মাইক্রোপ্লাজমোসিস হতে পারে, এভিয়ান লিউকোসিস হতে পারে, রানীক্ষেত হতে পারে। এখন মুরগির ঝুঁটির রং দেখেও কিন্তু আমরা কিন্তু ধরতে পারি, যদি নীল হয়, কি কি কারণ নীল হয়, যেমন ফাউল ক্লোরা হয়ে গেলে ঝুঁটিটা নীল হয়ে যায়। শুধু কি ফাউল ক্লোরা হলে, বার্ড ফ্লু হলে আক্রান্ত হলে, মারেক্স বা এভিয়ান লিউকোসিস হলেও নীল হয়ে যায়। আর ফ্যাকাশে যদি হয় তাহলে কি হয়, টাইফয়েড বা এভিয়ান লিউকোসিস, এই দুটা কারণে ওই ঝুঁটিটা ফ্যাকাশে হয়ে যায়। এখন আমরা জানবো যে মুরগির বাচ্চাতে কি কি রোগবালাই সবচেয়ে বেশি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে পুরোরাম বা সালমোনেলা, পলিবিসুলিসিস বা ইকোলাই, টাইফয়েড, বোর্ডার নিউমোনিয়া, ইনফেকশাস কোরাইজা, ব্রঙ্কাইটিস, ফাউল পক্স, অমফালাইটিস, এই যে যে কয়েকটা রোগবালাইয়ের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু মুরগি বাচ্চাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। আপনাকে আমি শুরুতে বলছি আপনি সিস্টেমটাকে খেয়াল করবেন যে কোন সিস্টেমের সমস্যা হচ্ছে। কারণ ভাই এত পরিমাণে পোলট্রি সেক্টরে রোগবালাই আছে, প্রত্যেকটা রোগের যদি আমি লক্ষণ, তার এপিডেমিওলজি, তার বিভিন্ন ধরনের ইতিহাস যদি আমি আলোচনা করতে যাই, তো যতগুলো পোলট্রি সেক্টরে রোগবালাই আছে এগুলো করতে আমার প্রায় 6 মাস লেগে যাবে। 6 মাস ধরে আলোচনা করলেও মুরগির রোগবালাই নিয়ে শেষ হবে কিনা সেটা সন্দেহ। এই জন্য মেইন যে সমস্যাগুলো হয় সেগুলোই শুধু জাস্ট আমি আপনাদেরকে ধারণাগুলো দিচ্ছি। আপনি শুধু খেয়াল করবেন যে মুরগির পায়খানাটা কেমন হচ্ছে, মুরগির শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি বাচ্চা হয় তাহলে এই রোগগুলো হয়ে থাকে। এখন আমরা চলে যাব সিস্টেমেটিক ডায়াগনোসিস। হ্যাঁ, যেমন মুরগির শ্বাসতন্ত্র, কোন কোন রোগের মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হয় বা শ্বাসতন্ত্রতে সমস্যা হয়। মাইক্রোপ্লাজমোসিস, ইনফেকশাস কোরাইজা, অ্যাসপারজিলোসিস যাকে বলা হয় বুডার নিউমোনিয়া, ফাউল ক্লোরা, কোলিবিসোলিসিস বা ইকোলাই, রানীক্ষেত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস লিজেঙ্গোট্রাইকাইটিস। হ্যাঁ, এই সব রোগবালাইগুলো কী হয়, শ্বাসতন্ত্রে দেখা দেয়। তো আমরা শ্বাসতন্ত্র যখন কোনো আক্রমণ হয় তাহলে কিন্তু আমরা কি করি, কাশির সিরাপ দিই, খুব কমন একটা কি কাশির সিরাপ দিই। অনেক সময় জ্বর হয় তখন প্যারাসিটামল অথবা কার্বাসিলেট ক্যালসিয়াম অথবা টলফ্লামিক অ্যাসিড, হ্যাঁ এগুলো বা কার্প্রোফেন আমরা ব্যবহার করি। তো এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনাকে ভাই ডাক্তার হতে বলিনি, আপনাকে চিকিৎসা করার কথা বলা নাই, আপনি প্রাথমিকভাবে আপনি চিকিৎসা করতে পারেন। শ্বাসকষ্ট হচ্ছে তুলসী পাতা খাওয়াতে পারেন, রসুন খাওয়াতে পারেন, হ্যাঁ এইগুলো খাওয়াতে পারেন। তো এই রোগবালাইগুলো হলে শ্বাসতন্ত্রের সমস্যা হয়। অনেক সময় কিন্তু মুরগির ডিম খসা কী হয়, পাতলা হয়, ভেঙে যায়। হ্যাঁ,
তখন কিন্তু এটা রোগের কারণ হতে পারে। রানীক্ষেত এক ড্রপ সিনড্রোমের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। ডিম পাড়া মুরগির রোগ 6 মাস যখন বয়স হবে তখন ডিম পাড়া মুরগির রোগের সবচেয়ে বেশি কী হয়, এক ড্রপ সিনড্রোম এবং ফাউল করা, এই দুটা রোগ সবচেয়ে বেশি হয় ডিম পাড়া মুরগিতে। বাড়ন্ত মুরগি, আমরা বাড়ন্ত মুরগি বলতে কী বোঝাচ্ছি, ডিম পাড়ার আগ পর্যন্ত এবং 1 মাসের উপরে, অর্থাৎ 2 থেকে 5 মাস বয়সের মুরগিকে বাড়ন্ত মুরগি বলা হচ্ছে, যাকে পুলেট বলা হয়। এই মুরগিতে কী কী রোগ বেশি হয়, মারেক্স, গাম্বুরো, এভিয়ান লিকোসিস, ইনফেকশাস লিডেমগো ট্রাইকিয়াট্রিস কিয়াসিস, রানীক্ষেত, মাইকোপ্লাজমোসিস, এই রোগগুলো কিন্তু হয়। এগুলো কিন্তু আপনারা স্টাডি করবেন, হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে স্টাডি করতে হবে। এখন দেশি মুরগিকে সুস্থ রাখতে 4টি কাজ করতে হবে, শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগিকে সুস্থ রাখার জন্য 4টা কাজ করতে হবে। তবে বিশেষ করে দেশি মুরগি যদি হয় সেটা বেশি গুরুত্ব পাবে। আমরা কিন্তু ব্রয়লার বা সোনালী মুরগি, আমাদের ধারণা কি, আমরা এগুলোকে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে হয়, আবদ্ধ অবস্থায় রাখতে হয়, এটা আমাদের গতানুগতিক একটা চিন্তাভাবনা। কিন্তু উন্নত রাষ্ট্রে বা আপনি মুরগিগুলোকে যখন ছেড়ে দিবেন, আধা ঘন্টার জন্য হোক বা 2 ঘন্টার জন্য হোক বা 3 ঘন্টার জন্য ছেড়ে দিবেন, তখন মুরগিগুলো কিন্তু আরও ভালো থাকে। সিস্টেম কিন্তু এটাই। আমরা 24 ঘন্টায় মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় রেখে পালন করি, এটা আমাদের ট্রেডিশনাল চিন্তাভাবনা। কিন্তু আপনি মুরগিগুলোকে 1-2 ঘন্টার জন্য হলেও বের করে দিতে হবে। তো 24 ঘন্টা আবদ্ধ অবস্থায় খামারে পালন করা যাবে না, এটা সোজা বাংলা কথা। বাজারে খাদ্য কিনে খাওয়ানো যাবে না, তাহলে কী খাওয়াবেন? আপনাদের খাবার ব্যবস্থাপনা ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কী কী খায়, সেটা বানাবেন। কমপক্ষে রানীক্ষেত, পক্স, কলেরার ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং কৃমির ওষুধগুলো অবশ্যই 2-3 বার দিবেন। এবং ন্যাচারালি ইমিউনিটি বাড়াতে অবশ্যই প্রোবায়োটিকগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে মোটামুটি সব এই হয়ে যাবে। আর আরেকটা বিষয়, শুধু দেশি মুরগিতে না, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেগুলো আমি একটু বলি। ভিটামিন সি, AD3 বা আপনার আয়রন, হ্যাঁ, বা ভিটামিন কে, এগুলো কিন্তু ভ্যাকসিনেশন যখন বা আপনার ডিবেকিং করবেন, ঠোঁট কেটে দিবেন, তখন কিন্তু ব্যবহার করতে পারেন। কৃমিনাশক, অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় আপনারা এগুলো ব্যবহার করবেন। জিঙ্ক সিরাপ হলো অগোছালো পালক, দুর্বল চাকচিক্য প্রাণীর, হ্যাঁ, পালক গজানোর ক্ষেত্রে কিন্তু জিঙ্ক ভালো কাজ করে, এই জন্য 1 মাস পরেই আপনারা জিঙ্ক খাওয়াবেন। ইলেকট্রোলাইট, এটা পাতলা পায়খানা, স্ট্রেস বা এডিনোসিস, পানি শূন্যতা, এটা গরমকালে সবচেয়ে বেশি সমস্যা হয়, এই জন্য ইলেকট্রোলাইটটা গরমের সময় ব্যবহার করবেন। প্রোবায়োটিক, এটা হজম শক্তি বাড়ায়, গ্রোথ বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হ্যাঁ, এই জন্য প্রোবায়োটিকটা খাওয়াতে হবে। কৃমিনাশক লিভামিসল হাইড্রোক্লোরাইড, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় পোলট্রি সেক্টরে, এই জন্য এটা খাওয়াবেন। ভিটামিন মিনারেল এগুলো খাওয়াবেন, তাহলে দেখবেন যে কেনাবলি জম মুরগির হবে না। এবং ডিমের যদি মুরগি হয় তাহলে অবশ্যই ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন AD3, সেল, এগুলো কিন্তু খাওয়াবেন। তো মোটামুটি কিন্তু পোলট্রি মেডিসিনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং এভাবেই চলতে হবে। এখন কারণ এই মুরগি মেডিসিনটা মূলত মাংসের জন্য এবং ডিমের জন্য। তো এটা আলোচনা করলেও আমি কিন্তু আপনাদেরকে বয়সভিত্তিক মেডিসিনের কথাগুলো বলেছি, এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং সেটার অনুপাতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন।